সিঁড়ি থেকে নেমে দেখলাম অনেক মাথায় হাত দিয়ে এক দৃষ্টিতে জলের দিকে তাকিয়ে আছে। অনেক অনেক ছবি তুলে ফেলেছিস, চল এবার হোস্টেলে ফিরে যাই। অনেক অনেক চল বাড়ি যাই। এতবার ডাকা সত্ত্বেও অনেক কোনো উত্তরই দিল না। আমি আবার ডাকলাম, অনেক অনেক চল এবার হোস্টেলে ফিরে যাই, অনেক তো ছবি তুললি। অনেক মুখ তুলতেই দেখলাম চুলগুলো এলোমেলো আর চোখের রং পুরো কালো। আমার ভালো লাগে না, আমি মরতে চাই। আমি নিখিল, আমি একজন প্রফেশনাল ক্যামেরাম্যান ও ফটোগ্রাফার। কাজের সত্যি এই গাজীবাদ থেকেই কলকাতাতে আসা। কি রে, বললি না কি কাজ করছিস তুই? হ্যাঁ শুনি না, কি কাজ করছিস তুই? আমি হলাম সিরিয়াল শুটিং এর ফটোগ্রাফার। ও, ওই জন্যই এখানে আসা। তা কোথায় করবি সিরিয়ালের শুটিং? তোরা হয়তো শুনে থাকবি, এখান থেকে মাইল 5 দূরে বেশ একটা পুরোনো বাড়ি আছে, ওইখানেই আমাদের শুটিং হবে। তুই দাঁড়া, তুই কি মুখার্জিদের বাড়ির কথা বলছিস? এই তো জানিস, তাহলে ওইখানেই আমাদের শুটিংটা হবে। কথাটা বলতেই অনিক আর সায়নের মুখে হাসি যেন সঙ্গে সঙ্গে গায়েব হয়ে গেল। দেখ ভাই, তোর ভালোর জন্যই কথাটা বলছি, ওই বাড়িতে তুই যাস না। আমি এর আগে ওই বাড়ি সম্পর্কে অনেক কথাই শুনেছি। যারা ওই বাড়িতে যান তারা আর ফিরে আসে না। লোকে বলেন ওই বাড়িতে নাকি ভূত আছে। আমি কথাটা এড়িয়ে যাওয়ার জন্য বললাম, তোরা না সত্যিই পারিস। কাল সকালে আমাকে প্রডিউসার ডেকেছে, কাল যেতে হবে, অনেক কাজ আছে। চল, আমি এখন ঘুমাবো। আমি চলে গেলাম ঘুমানোর জন্য। বিছানায় চুপচাপ শুয়েছিলাম, কিন্তু ঘুম এলো না। খালি ওই দুজনের কথাই কানের সামনে ভেসে উঠছে। যারা ওই বাড়িতে যান তারা আর ফিরে আসে না, ওই বাড়িতে নাকি ভূত আছে। আমি মুখার্জিদের বাড়িতে যাব বলে ব্যাগ গুছাচ্ছিলাম, এমন সময় অনিক এলো। একাই যাচ্ছিস? তাছাড়া আর কি, তোদেরকে আবার নিয়ে যায় নাকি? তোরা যা ভিতর ডিম। দাঁড়া, আমিও তোর সাথে যাব। টুকটাক আমিও কিছু ছবি তুলে দেবো, তাতে তোর কাজও তাড়াতাড়ি হবে আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতেও পারবো। যাবি? চল তাহলে। আমি আর কোনো কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম মুখার্জি বাড়ির উদ্দেশ্যে। সেদিন ছিল অমাবস্যার রাত, সব কিছু নিতে বেশ রাত হয়ে গিয়েছিল। টোটো রিক্সাকে বলা হয়েছিল, সবাই রাজি হলেও জায়গার নাম শুনে সবাই না করে দিল, তাই হেঁটে যাবো বলেই ঠিক করলাম। দেখলি তো সবাই কেমন বারণ করছে, শুনলি না তো আমার কথা? আরে ছাড় ওসব কথা, কত লোকে কত কিছু বলবে, ওগুলো গুজব ছাড়া আর কিছু নয়। কথা বলতে বলতে আমরা গেটটা খুলে ঢুকতে যাব, এমন সময় একটা কালো বিড়াল আমাদের পায়ের সামনে এসে ঘুরঘুর করতে লাগলো। বিড়ালটাকে দেখে আমরা দুজনেই বেশ ভয় পেয়ে গেছিলাম। কিছু না বলেই আমরা আবার এগিয়ে গেলাম। ভেতরে ঢুকতেই দেখলাম চারিদিক ঘোর অন্ধকার। বাড়ির চেহারা দেখে মনে হলো বাড়িটা বেশ পুরনো। বাড়ির মাঝখানে একটা জলাশয়ের মতো করা আছে, আর এই জলাশয়কে ঘিরেই এই বাড়ি তৈরি হয়েছে। বাইরের লোকগুলো কিন্তু মন্দ বলেনি, বাড়িটা দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। ওই চল, তাড়াতাড়ি ছবি তুলে বাড়ি ফিরে যাব। অনেক কতকটা ভয় পেয়েই কথাটি বলল। আমিও তার কথা সম্মতি দিয়ে বললাম, তুই ওই দিকে যা, ওই দিকের অ্যাঙ্গেল থেকে একটু ছবি নে, আমি এই দিকে যাচ্ছি।
এ বাড়িতে তো কেউ থাকে না, তাহলে এই শব্দ কোথা থেকে আসছে? অনিকের কিছু হলো নাকি? সিঁড়ি থেকে নেমে দেখলাম অনেক মাথায় হাত দিয়ে এক দৃষ্টিতে জলের দিকে তাকিয়ে আছে। অনেক অনেক ছবি তুলে ফেলেছিস, চল এবার হোস্টেলে ফিরে যাই। অনেক, এই অনেক, চল বাড়ি যাই। এতবার ডাকা সত্ত্বেও অনেক কোনো উত্তরই দিল না। আমি আবার ডাকলাম, অনেক, এই অনেক, চল এবার হোস্টেলে ফিরে যাই। অনেক তো ছবি তুললি। অনেক মুখ তুলতেই দেখলাম চুলগুলো এলোমেলো আর চোখের রং পুরো কালো। আমার ভালো লাগে না, আমি মরতে চাই। কথাটা শুনতেই ছুটে আমি অনেকের কাছে গেলাম। ওখান থেকে তুলে আনার জন্য অনেকের হাতটা ধরে নিজের সর্বশক্তি দিয়ে টানার চেষ্টা করলাম। হঠাৎ অনেকের মুখটা এক বিভৎস চেহারার রূপ নিল। এই দিকে আমি ভয়ে দুপা পিছিয়ে গেলাম। কতবার বলবো আমি চুরি করিনি? কথাটা ভুলে আমার গলা ধরে আমায় শূন্যে জাগিয়ে ধরলো। ছেড়ে দে অনেক, ছেড়ে দে। এই রক্তিমা, ওদের ছেড়ে দে। মুখ ফিরিয়ে দেখি একটা তান্ত্রিক দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ও আমাকে ছেড়ে সোজা তান্ত্রিকের কাছে চলে গেল। তোরা এত বড় সাহস, বাপ ওই মেয়েকে মারতে এসেছিস? ছেড়ে দে আমাকে, বদমাইশ, তোর গলা কেটে রক্ত খেতে চাই আমি। আমি তৎক্ষণাৎ অনেকের কাছে ছুটে গেলাম। অনেক, এ অনেক, চোখ খোল। আমি কোথায়? কে আপনি? এই নিখিল, কে এই লোকটা? ইনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন। আমি কতকটা ভয়ে ভয়ে তান্ত্রিককে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি কি করে জানলেন যে আমরা এখানে আছি? আর আপনাকে বাবা? আসলে এই মুখার্জি পরিবারেই আমার মেয়ে কাজ করত। একদিন চুরির দায়ে মুখার্জি বাড়ির লোক আমার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তাড়িয়ে দিলেও সে আবার ফিরে এসেছিল নিজেকে নির্দোষ প্রমাণ করার উদ্দেশ্যে, কিন্তু তার এই চেষ্টা বৃথা যায়। সে আবার অপমানিত হয়। আর সেই রাতেই এই বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসার সময় শাড়িতে তার পাটকে সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে এই জলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে তোলা হলেও মাথায় আঘাতের জন্য সেই রাতেই তার মৃত্যু ঘটে। আর তারপর থেকে এই বাড়ির এক এক করে লোক মারা যায় জলে ডুবে। ধীরে ধীরে মুখার্জি পরিবার পুরো ধ্বংস হয়ে যায়। আমি আমার তৃতীয় প্রশ্ন করতে যাব, এমন সময় আমাদের চোখের সামনে তান্ত্রিক যেন হাওয়ায় মিলিয়ে গেল। কি হচ্ছে এসব? আর এই ব্যাপারে জানতে হবে না, চল হোস্টেলে ফিরে যাই। আমি নিখিলের হাত ধরে কোনো রকমে মুখার্জি বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমরা দৌড়াতে শুরু করলাম। কিছুক্ষণ পর আমরা হোস্টেলে এসে পৌঁছালাম। হোস্টেলে পৌঁছানোর পর আমরা রুমে গিয়ে ল্যাপটপটা অন করলাম। আমি প্রথমে ল্যাপটপের সঙ্গে আমার ক্যামেরাটা কানেক্ট করলাম। এটা কি হলো? ছবি যখন তুলেছিলাম তখন সবই তো ঠিক ছিল। কি হচ্ছে এসব? আমরা সবাই ল্যাপটপের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ রামকৃষ্ণপুর গ্রামে সব কাঁচা পাকা একতলা আর দোতলা বাড়ি, তবে বেশিরভাগটাই একতলা পাকার বাড়ি। রামকৃষ্ণপুর আর মাধবগঞ্জ এই দুটি গ্রামের একটাই শ্মশান। শ্মশানের নাম বাঁশতলা শ্মশান। শ্মশানের পেছনে একটা বড় বাজার আছে। শ্মশানের যেখানে মরা পোড়ানো হয় ঠিক তার হাত 30 দূরে আছে একটা বট গাছ। লোকে বলে যারা অপঘাতে মারা যায়
তারা নাকি মরার পর মুক্তি না পেলে এই বটগাছেই থাকে, আর মুক্তি পেলে এই বটগাছে একটা মোটা ডাল ভেঙে দিয়ে যায়। তাই বটগাছের নিচে কিছু ডালপালার অবশিষ্টাংশ পড়ে আছে। যাই হোক, গ্রামের এক চাষি রামদুলাল, তার স্ত্রীর অনেক দিনের শখ একটা বিড়াল পুষবে। তাই সে একদিন কর্তাকে বলল, এই শোনো, তোমাকে কতদিন ধরে বলছি একটা বেড়াল পুষবো, একটা বেড়াল আনো, কিন্তু না, তা কেন শুনবে? আচ্ছা গিন্নি, রাগ করো কেন? আচ্ছা আচ্ছা, আজ একটা বিড়াল ছানা নিয়ে আসবো, ঠিক আছে? আহা, একটা বেড়াল ছানা নিয়ে আসবো? এই শোনো, আজ যদি তুমি একটা বেড়াল ছানা না নিয়ে আসো না, তো আজ তোমার কপালে অনেক দুঃখ আছে, এই বলে দিলাম। আচ্ছা বাবু, আচ্ছা ঠিক আছে, আজ একটা বিড়াল ছানা নিয়ে তবেই আমি বাড়ি ফিরবো। এই বলে রামদুলাল চলল তার কাছে। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরছে, তখন হঠাৎ, এই রে সর্বনাশ, আমি তো পুরো ভুলেই গেছি গিন্নির বিড়ালের কথা। যাই, হাটে গিয়ে দেখি যদি একটা বিড়াল পাওয়া যায়। এই বলি সে চলল হাটের দিকে। হাটে গিয়ে রামদুলাল প্রায় সব দোকানই জিজ্ঞাসা করলো যে একটা বিড়াল পাওয়া যাবে কিনা। কিন্তু না, কোনো দোকানেই পাওয়া গেল না। তাই সে হতাশ হয়ে বাড়ির দিকে চলল। তার মনে এখন একটাই চিন্তা, যে খালি হাতে বাড়ি গেলে তার কি অবস্থা হবে। এই কথা ভাবতে ভাবতে সে বুঝতেই পারল না যে সে কখন শ্মশানের কাছে চলে এসেছে। আর হঠাৎ রামদুলালের হঠাৎ বুকটা ধস করে উঠল। সেই শব্দ লক্ষ্য করে শ্মশানের দিকে একবার তাকালো, কিন্তু না, কোথায় বিড়াল? পুরো শ্মশানটাই তো ফাঁকা। এবার হঠাৎ আরো একবার, আর তখনই সে বিদ্যুৎ চমকের মতো দেখতে পেল পাশের চোখটায় দুটো জ্বলন্ত চোখ। সে দুটি জ্বলন্ত চোখ যেন তারই দিকে তাকিয়ে আছে। হঠাৎ যেন সে সংজ্ঞা ফিরে পেল, আর সাথে সাথেই তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আরে, এই বিড়ালটা যদি আমি বাড়ি নিয়ে যাই তাহলে কেমন হবে? যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। সে ধীরে ধীরে চলল চোখটার দিকে। সেই জ্বলন্ত চোখ দুটি এখনো তার দিকেই তাকিয়ে আছে। রামদুলাল ঝোপের ভেতরে হাত ঢুকিয়ে বিড়ালটাকে বের করে আনলো। আরে, এ তো একটা কালো বিড়াল, যাই এটাকেই বাড়ি নিয়ে যাই বলে সে বিড়ালটাকে নিয়ে বাড়ির দিকে চলল। রামদুলালের হাতে কালো বিড়ালটাকে দেখে গিন্নি বলল, যা, এই কালো বিড়ালটা কোথা থেকে আনলে শুনে? রামদুলাল গিন্নিকে সব খুলে বলল। শুধু বলল না যে সে বিড়ালটা কোথা থেকে পেয়েছে। এরপর মাস কয়েক কেটে গেছে। হঠাৎ দেখা গেল গ্রামের দুই পুকুরে সব মাছ উদাও। এমনকি গ্রামের লোকেদের বাড়ি থেকে দুধও উদা হতে লাগলো। একদিন বিশুদের বাড়িতে দুধ খেতে গিয়ে ধরা পড়লো বিড়ালটা। হ্যাঁ, ঠিক রামদুলালের পোষা কালো বিড়ালটাই ছিল এই সবের পেছনে। বিশু বাইরে বসে কাঠ কাটছিল। বিড়ালটাকে বেরোতে দেখে তার হাতে থাকা কাঠারিটা ছুঁড়ে মারলো বিড়ালটার দিকে। এরপর 1 মাস কেটে গেছে। রামদুলালদের কালো বিড়ালটা একদিন গ্রামের গোসাই ছেলের বাড়িতে ঢুকে মাছ কাটছিল। গোসাই ছেলে দেখতে পেয়ে একটা ইট ছুঁড়ে মারতে বিড়ালটা দৌড়ে পালিয়ে যায়। এরপর থেকে রামদুলালের কালো বিড়ালটাকে গ্রামে আর দেখতে পাওয়া গেল না। একদিন বিড়ালটাকে শ্মশানের ধারে মরে পড়ে থাকতে দেখা গেল। তারপর আরো মাস কয়েক কেটে গেছে। সেবারে গ্রীষ্মের শুরুতে হঠাৎ বিশুর কাকা শিবুবাবু
সন্ধ্যার সময় মারা গেলেন। তারপর তার সব আত্মীয় স্বজনদের খবর দেওয়া হলো। মরাটাকে তো আর সারা রাত ফেলে রাখা যায় না, তাই সব জোগাড় যন্ত্র করতে আর কান্নাকাটির জন্য আরো দেরি হয়ে গেল। তখন রাত প্রায় 12:30। মৃতদেহ নিয়ে 4 জন কেতো আর 2 জন বাড়তি, সাথে চলল বিশুও, মোট 6 জন। শ্মশানে পৌঁছানোর পর সবাই চলে গেল চিতার কাঠ, মিটে কলসি, নতুন জামা কাপড়, কাঠকুটো ইত্যাদির খোঁজে। বিশু তার কাকার মোড়া আগলি বসে রইল। বিশু বরাবরই খুব ডাকাবুকো আর খুব সাহসী ছেলে। সে কোনো কিছুকেই তোয়াক্কা করতো না। এইভাবেই মোড়া আগলে বসে থাকতে থাকতে তার যেন হালকা ঘুম ঘুম মতো পেতে লাগলো। পূর্ণিমার রাতে চাঁদের আলোয় চারদিক দবদবে সাপ, কিন্তু তবুও বটগাছের পাশের ঝোপটা যেন অমাবস্যার অন্ধকারই ডুবে আছে। চারিদিক শিয়াল কুকুরের ডাক আর ঝোপঝাড় থেকে কীটপতঙ্গের আওয়াজ এই রাতে শ্মশানের পরিবেশকে যেন আরো ভয়াবহ করে তুলেছে। এরই মধ্যে হঠাৎ কাছের তেঁতুল গাছটায় একটা পেঁচা উড়ে এসে বসল। বিশ্বাস আর পেঁচার ডাকটা সমস্ত শ্মশানটা যেন কাঁপিয়ে তুলল। এতে বিষ একটু চমকে উঠল ঠিকই, কিন্তু না, সে ভয় পেল না। তখনই হঠাৎ বিশু চমকে এদিক ওদিক তাকালো, কিন্তু কোথাও কোনো বিড়ালকে দেখতে পেল না। বিশু মহার খাটিয়ার পাশে বসে পায়ের ওপর পা রেখে দৌড়াতে লাগলো। কিছুক্ষণ পর আবার বিশু আবার এদিক ওদিক তাকালো, কিন্তু না, কোথাও দেখতে পেল না বিড়ালটাকে। হঠাৎ বিড়ালটা আবার ডেকে উঠল। এইবার শব্দটা লক্ষ্য করে বটগাছের পাশের অন্ধকারে ডুবে থাকা ঝোপটার দিকে তাকালো, আর তাকাতেই দেখলো জলজলা আগুনের গোড়ার মতো দুটো চোখ তার দিকেই তাকিয়ে আছে। এতে কিন্তু বিশু খুব একটা ভয় পেল না। এবার হঠাৎ ঝোপটা যেন নড়ে উঠল, আর সাথে সাথেই ঝোপ থেকে বেরিয়ে এলো একটা কালো বিড়াল। আর সেটা আস্তে আস্তে বিশুর দিকে এগিয়ে আসছে। কিছুটা এগিয়ে আসার পর তার উপরে চাঁদের আলো পড়তেই সে বিড়ালটাকে দেখতে পেল, আর বিড়ালটাকে দেখেই বিশুর বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। না, কোনো সন্দেহ নেই, এটা সেই বিড়ালটা। হ্যাঁ, এটাই রামদুলালের সেই কালো বিড়ালটা। এই মধ্যেই বিড়ালটা আরো কিছুটা এগিয়ে এসেছে। বিড়ালটা যত এগোচ্ছে যেন ততই বড় হচ্ছে। বিড়ালটা এবার বিশু 30-32 গজের মধ্যে এসে পড়েছে, আর তাতেই বিড়ালটার আকার যেন একটা বাঘের সমান হয়েছে। এবার বিশু ভালো করে লক্ষ্য করলো বিড়ালটাকে। বিড়ালটার ডান চোখটা উপর থেকে নিচে পর্যন্ত কাটা, আর সেই ক্ষতস্থান থেকেই চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। ঠিক সে যখন রামদুলালের বিড়ালটার দিকে তার হাতে থাকা কাটারিটা ছুঁড়ে দিয়েছিল, তখন ঠিক এইরকমই কেটে গিয়েছিল না? হ্যাঁ ঠিক। আর এই কি, বুকে পাঁচরের কাছে কিছুটা অংশ যেন হাড় বেরিয়ে আছে। এবার বিশুর প্রচন্ড ভয় করতে লাগলো। এতক্ষণে বিড়ালটা বিশুর 13 গজের মধ্যে এসে পড়েছে। এবার হঠাৎ বিড়ালটা শুনে বিশুর বুক সহ সমগ্র শ্মশানটাই যেন কেঁপে উঠল। আবার কোনো বিড়ালকে এইভাবে ডাকে বিশুর মনে হলো 10টা বিড়ালের পিতাত্তা যেন একসঙ্গে ডেকে উঠল। হঠাৎ বিশুর মনে হলো সে যেন পাথরের মূর্তিতে পরিণত হয়েছে, চেয়েও সে নড়তে চড়তে পারছে না। হঠাৎ বিড়ালটা তার উপরে ঝাঁপিয়ে পড়ল। যখন তার জ্ঞান ফিরল, দেখলো বিমলদা তাকে ডাকছে। বিশু, এ বিশু, কি রে, কি অবস্থা তোর? এ কি হয়েছে? কি হয়েছিল রে এখানে? বিশু বুঝতে পারলো তার সারা শরীর যেন অসহ্য যন্ত্রণায় ফেটে পড়ছে, আর তার সারা শরীরে কিছু যেন আঁচড়ে ফালা ফালা করে দিয়েছে। সেদিন সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি হচ্ছিল।
পথঘাট জলে ডুবে গিয়েছিল একেবারে, ফলে যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছিল। অফিস কামাই করে ঘরে বসেছিলাম, এমন সময় দরজা খোলা আছে, ভেতরে আসুন। ভেতরে ঢুকতেই বুঝতে পারলাম আমারই বন্ধু অবনী। ওর চুল উস্কো খুস্কো, চোখ দুটি লাল, কতদিন দাড়ি কামায়নি, আর চোখে মুখে একটা ভয়ের ছাপ। কি ব্যাপার রে? অবনী একটি কথাও না বলে আমার ঘরের ভেতরে ঢুকে বিছানায় গিয়ে বসে পড়ল। এবার ব্যাপারটা আমার বেশ গম্ভীর লাগলো। অবনীর এই হঠাৎ করে আসাটা আমাকে অবাকের চেয়ে আনন্দ বেশি করেছিল। অবনী আমার ছোটবেলাকার বন্ধু। ও এখন প্রেস ফটোগ্রাফার। বিভিন্ন কাগজে ওর তোলা ফটো ছাপা হয়। খুব স্মার্ট ও সুদর্শন যুবক। ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি, সেখানেই থাকে এবং ডেলি প্যাসেঞ্জারি করে। কি হয়েছে অবনী, এ কি চেহারা করেছিস? অবনী তার করুণ চোখ দুটো তুলে আমার দিকে তাকিয়ে বলল, আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না রে। কেন হঠাৎ এরকম মনে হওয়ার মানে? তুই ভূতে বিশ্বাস করিস? না, তবে ভূতের নামে ভয় তো পাই, কিন্তু চাক্ষুষ দেখিনি বলে বিশ্বাস করি না। আসলে বাড়িতে আমি একদম টিকতে পারছি না রে। আজ কিছুদিন হলো আমার ঘরে যেন সব অদ্ভুত কী সব কাণ্ড হচ্ছে। আচ্ছা, আমি পাগল হয়ে যাচ্ছি না তো? মনে হচ্ছে তাই হয়েছিস। যাক, তোর ভাই কি করছে রে? ভাই তো মাস 2 হলো দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে। ও, তুই তাহলে বাড়িতে একা? হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর, আজ কিছুদিন হলো বাড়িতে কিছুতেই থাকতে পারছি না। আমার বড় ভয় করছে রে। ওখানে আমি প্রতি রাতে আরেকজনের অস্তিত্ব অনুভব করছি। সে কে? তা জানি না, তবে সে যে অশরীরী তা আমি বুঝতে পারি। হ্যাঁ রে, আমার একেবারেই খেয়াল নেই। তুই এত দূর থেকে এলি, তোকে চাটাও খাওয়ালাম না। দাঁড়া, আমি চাটা নিয়ে আসি। এনে। বলছি, আমি ভাবছি কিছুদিন তোর এখানে থাকবো, তোর কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধা হবে কেন? তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমারই বরং তোর ওখানে থাকা ভালো। খবরদার, ওখানে কোনো মানুষ থাকতে পারে না। তুইও পারবি না। আমার মতো তুইও তাহলে পাগল হয়ে যাবি। আমি ভাবছি ওই বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব। তোর ভাই আপত্তি করবে না? বোধহয় না। ওকে আমি সব কথাই চিঠি লিখে জানিয়েছি। সামনের মাসে ও সোজা এখানে চলে আসবে। তারপর এখানে বসে আলোচনার পর কিছু না কিছু একটা ঠিক করে নেবো। আচ্ছা, ও বাড়িতে তোরা কতদিন আছিস? ওটা তো আমাদের পৈতৃক বাড়ি। আমার আর আমার ভাইয়ের জন্ম ওখানেই। এর আগে আর কখনো ওরকম অস্তিত্ব অনুভব করেছিস? না রে, এমনকি দিন 15 আগেও না। ঠিক কি হয় বলতো? তুই যখন যেতে চাইছিস তখন আমার মনে হয় তোরও একবার নিজের চোখে দেখা অনুভব করা ভালো। কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কি না তা তো আমি জানি না। তবে তুই গেলে আমি খুশিই হব। আমিও দেখতে চাই আমার ঘরে আরেকজনের উপস্থিতিতে ওসব ঘটে কি না। যদি চাস তো এক্ষুনি চল, লাস্ট ট্রেনটা পেয়ে যাব। না, আজ এই দুর্যোগের রাতে নয় ভাই, কাল সকালে বরং যাব। তারপর 2-1 দিন থেকে আবার তোকে সঙ্গে নিয়ে ফিরে আসব। যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি। এই অবস্থায় তোকে একা থাকতে দেওয়াটা ঠিক হবে না। তাহলে তো খুব ভালো হয় রে। আমার না মাথা ঠিক নেই। আমার ভালো মন্দের ভার তোর হাতেই ছেড়ে দিলাম ভাই। তবে তুই জেনে রাখিস, আমি আর কোনোদিনই একা থাকতে পারবো না। সব সময় যেন একজন সঙ্গী আমরা অবশ্যই চাই। এরপর আমরা দুজন আলু ভাজা আর গরম লুচি খেয়ে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম। কিছুক্ষণ পর দুজনে পাশাপাশি শুয়ে পড়লাম।
ঘুম যখন ভাঙল তখন বেশ সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে অবনী বলল, কতদিন যে এরকম আরামে ঘুমাইনি, আমার তো একদম ইচ্ছা করছে না ওই সপ্তাহ বাড়িতে যেতে। তোর ওখানে যাবার গাড়ি কখন? সে তো বেলা 1টায় আছে। সে কি সারাদিনের গাড়ি নেই? না, একটা ছিল, কিন্তু এতক্ষণে তো সে ছেড়ে চলে গেছে। তা যাক, বেলা 1টার গাড়িতেই যাব। দুপুরে খেয়ে দিয়ে হাওড়া স্টেশনে এলাম। তারপর বারহারোয়া প্যাসেঞ্জারে 3টের মধ্যে ত্রিবেণী। সেখান থেকে রিকশায় চেপে ওদের বাড়ি যাচ্ছি। অবনীর সাথে আমায় আসতে দেখে আশেপাশের লোকেরা এবং দোকানদারেরা চাপা গলায় ফিসফিস করে নিজেদের মধ্যে কী যেন বলাবলি করতে লাগলো। আমি তখনকার মতো আর চোখে সব কিছু দেখে নিলাম। কিছুক্ষণ পর অবনীদের বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। বহুদিনের পুরনো বাড়ি, ছোট্ট দোতলা। অবনীদের বাড়িতে গিয়ে দোতলায় ওর শোবার ঘরে ঢুকলাম। ওর ল্যাবরেটরির নিচে এক পাশে খোলা ছাদ। ওর ঘরের ভেতর থেকে গঙ্গা দেখা যায়, আর ছাদ থেকে শ্মশান। অবনী, আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, তুই একা থাকতে পারবি তো রে? হ্যাঁ হ্যাঁ, পারবো। এখানে তো দিনের বেলা কোনো ভয় নেই, যা কিছু উপদ্রব সবই রাত্রে। যা, কিন্তু তুই বেশি দেরি করিস না। আমি অবনীদের বাড়ি থেকে বেরিয়ে সেই দোকানগুলোর কাছে গেলাম যেখানে একটু আগেই ওকে দেখে সকলে ফিসফিস করে কী সব যেন বলাবলি করছিল। আমি তাদের কাছে গিয়ে বললাম, আচ্ছা, আপনারা তো অবনীকে চেনেন? নমস্কার, আমি ওর বন্ধু হই। একটু আগেই ওকে দেখে আপনারা কী সব যেন ফিসফিস করে বলছিলেন, সেই জন্য আমি আপনাদের কাছে এসেছি। কি ব্যাপার বলুন তো? আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন? মানে আমি কিন্তু সম্পূর্ণ ওকে অপ্রকৃতস্থ বলে মনে করছি। আরে হ্যাঁ হ্যাঁ, আমরাও তো ওকে মাঝে মধ্যে এরকম হয়ে যেতে দেখি। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? ও প্রায় রাতেই চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। দাদা, এক রাতের একটা ঘটনার কথা বলবো, শুনলেই আপনি অবাক হয়ে যাবেন। ভাববেন আমি মিথ্যা কথা বলছি। আমার কথা এরা কেউ বিশ্বাস করে না দাদা, মনে করে আমি বানিয়ে বলছি। বেশ, তো শুনি না কি ব্যাপার। তবে শুনুন, অবনীদা নিচের দরজায় খিল দেয় আর ওপরের দরজা সবসময় বন্ধ করেই হয়। তো সেদিন রাতে অবনীদা চিৎকার শুনে আমি আর বৃষ্টিদাতে গেলাম, গিয়ে নিচের দরজায় ধাক্কাধাক্কি শুরু করলাম, বুঝলেন। বেশ কিছুক্ষণ ধাক্কাধাক্কি দেওয়ার পর দরজার খিলটা কে যেন খুলে দিল। আমরাও তরতর করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়ে দরজায় ধাক্কা দিলাম। তারপর অনেক ডাকাডাকির পরও অবনীদার কোনো সাড়া পেলাম না। তারপরও হঠাৎ যেন দরজাটা খুলে গেল। আমরা ভেতরে ঢুকে দেখলাম অবনীদা অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে এই যে বাড়িতে অবনীদা একা থাকে সে বাড়ির বন্ধ দরজার খিল খুললোটাকে? স্ট্রেঞ্জ। দেখুন, আপনার কথা কেউ বিশ্বাস করুক না করুক, আমি কিন্তু করছি। তাই বলছি, আজ রাতে আপনাদের ভেতর থেকে একজনও যদি কেউ আমাদের কাছে থাকেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আজ রাতে আমি নিজের চোখে দেখতে চাই এখানে কি হয় না হয়। কিন্তু না, আমার কথায় রাজি হলো না কেউ। না না, কি বলছেন? ও বাড়িতে রাত্রিবাস পারবো না। বলা যায় না, যদি সত্যি ভৌতিক কিছু একটা ব্যাপার হয়ে থাকে। তবে হ্যাঁ, যদি সেরকম কিছু ভয়াবহ ব্যাপার দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন। লোকগুলির কাছ থেকে বিদায় নিয়ে আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনী ছাদের আলসের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে। কি রে, একা থাকতে ভয় করেনি তো? না না, তবে মনে খুব একটা সাহসও পাচ্ছিলাম না, তাই আর বদ্ধ ঘরে না বসে থেকে ছাদে এসে বসলাম। বেশ করেছিস। এখন চল তো দেখি, গঙ্গার ধার থেকে একটু ঘুরে আসি। না না, আর কোথাও না। আকাশের অবস্থাটা দেখছিস তো, যেনই নামলো বলে। তাহলে চল, ঘরে বসে রাতের খাবারটা তৈরি করা যাক। হ্যাঁ হ্যাঁ, চল। কি খাবি বল? স্রেফ ডিমের ঝোল আর ভাত।
আমরা দুজন ঘরে ঢুকে স্টোভ জ্বালিয়ে ভাত বসালাম। ভাত হয়ে গেলে ডিম সেদ্ধ বসাচ্ছি। এমন সময় শুরু হলো প্রবল বর্ষণ। সে কি প্রচণ্ড বৃষ্টি! গতকালের রেকর্ড বৃষ্টিকেও যেন হার মানায়। এরই মধ্যে আমি জিজ্ঞেস করলাম, অন্যদিন কি এমন সময় উৎপাত আরম্ভ হয়? কোনো ঠিক নেই, কখনো সন্ধ্যের পর থেকেই হয়, কখনো বা মাঝরাতে। অবশ্য তুই থাকার জন্য যদি না হয় তাহলে সেটা আলাদা ব্যাপার। রাত তখন 10টা। এ পর্যন্ত সময়টা বেশ নিরুপদ্রবেই কাটল। আমি আর অবনী একই তক্তপোষে একই বিছানায় দুজনে পাশাপাশি শুলাম। শুয়ে শুয়ে গল্প করছি। এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে অবনী আমার কাছে এসে বলল, এইবার সে আসবে, হ্যাঁ নিশ্চয়ই আসবে। কে আসবে? আসবে, ওই তো, ওই দেখ, ওই দেখ, ওই তো। অবনী চিৎকার করে উঠল। আমি শুয়ে শুয়েই জানালার দিকে তাকালাম। দেখলাম জানালার ঘষা কাঁচে ফ্রক পরা 14-15 বছরের একটি কিশোরী মেয়ে এলো চুলে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কঠিন গলায় বললাম, কে তুমি? মেয়েটি নিরুত্তর। এমন সময় ধপ করে একটি দেশলাই জ্বালা শব্দ হলো। তারপরই দেখা গেল টেবিলের বাতিটা জ্বলছে। এই ঘরে আমি আর অবনী ছাড়া আর কেউ তো নেই। তাহলে কে জ্বাললো এই বাতি? কে সেই অশরীরী? ততক্ষণে ছায়ামূর্তি মিলিয়ে গেছে। আমরা দুজনেই ভয় কাঠ। চারিদিকে নিস্তব্ধ নিঝুম। অবনী যেন নীল হয়ে গেছে। আমার সারা শরীর ঘেমে উঠল। এমন সময় দেখতে পেলাম একটা হাত সেই বাতিটা তুলে নিয়ে দরজার কাছ পর্যন্ত গেল। তারপর কোমল গলায় একটি ডাক শোনা গেল, এসো। আয় তো। কোথায় নিয়ে যায় ও দেখি? না না না, খেপেছিস? ও আমাকে রোজ এভাবেই ডাকে, আমি যাই না। আয় 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 না, আয় বলছি। আমার বড্ড ভয় করছে, আমাকে ছেড়ে দে ভাই, আমার খুব ভয় করছে। আরে ভয় কি? আজ তো তুই একা নয়, আমি তো আছি তোর সাথে, আয়। আমি প্রায় জোর করেই ওর হাত ধরে টেনে তুললাম। তারপর টর্চ নিয়ে দরজার দিকে এগোলাম। দেখলাম দরজার খিল খুলে আপনা আপনি দুহাত হয়ে গেল। আলো আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা। তারপর নিচের ঘরের দরজার কাছে গেল। যে ঘরে অবনীর ল্যাবরেটরি, সেই ঘরের কাছে গিয়ে থামলো আলোটা। ঘরে তালা দেওয়া ছিল, তালাটাও আপনা আপনি খুলে গেল। আমরা দুজনেই ঘরে ঢুকলাম। বাতিটা টেবিলের ওপরে রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল। তারপর আর কারো অস্তিত্বই রইল না সেখানে। কি হলো? কথা বলো, কথা বলছো না কেন? বলো তুমি কে? অবনী যেন পাথর। আমারও হাত পা অবশ হয়ে আসছে। এমন সময় শুনতে পেলাম সেই কিশোরীর কণ্ঠস্বর, আমাকে মুক্তি দাও, আমাকে বন্দি করে রেখো না, তোমাদের দুটি পায়ে পড়ি। কে তুমি? আমি শ্যামা। তুমি কোথায়? কে তোমাকে বন্দি করে রেখেছে? আমাকে দেখতে পাচ্ছ না? এই তো আমি এখানে। কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম কিশোরীর জ্যোৎস্নার মতো হালকা শরীর অন্ধকারে ফুটে উঠেছে। কি করুণ তার রূপ! সে একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে অবনীর টেবিলের দিকে এগিয়ে গেল। তারপর ড্রয়ার টেনে একটা খাম বার করে টেবিলের ওপরে রাখলো। রেখেই আবার মিলিয়ে গেল অন্ধকারে। আমি টেবিলের কাছে গিয়ে খামটা খুলতেই দেখলাম তার ভেতরে সেই কিশোরীর একটি ফুল সাইজের ফটো। ফটোর দিকে তাকিয়ে আমি হঠাৎ দেখলাম ফটোতে ছবির মুখটা কীরকম যেন বিকৃত হয়ে গেছে। ঠোঁট দুটো যেন কাঁপছে, চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে। ও কি বিভৎস সেই দৃশ্য! আরও দেখলাম ছবিতে গলার ওপর মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠেছে ক্রমশ। এক সময় ফটোর ভেতর থেকে মেয়েটি চিৎকার করে বলে উঠল,
কি? আমার কষ্ট হচ্ছে না বুঝি? আমি আর যে সহ্য করতে পারছি না। তোমরা এক্ষুনি এটাকে নষ্ট করে দাও, ছিঁড়ে কুচি কুচি করে আগুনে পুড়িয়ে দাও। তাহলে কি তোমার মুক্তি হবে? হ্যাঁ, চিরতরে মুক্তি পাবো আমি। আমি যে আমার অস্তিত্ব পৃথিবীতে কোথাও এইটুকু রেখে যেতে চাই না। আমি সঙ্গে সঙ্গে ছবিটি কুচি কুচি করে ছিঁড়ে দেশলাই দিয়ে জ্বালিয়ে ফেললাম। এ ফটো তোর তোলা? হ্যাঁ, বছর 2 আগে চুঁচুড়ার হরিবাবুর মেয়ের ছবি ওটা। আমি তুলেছিলাম ওর জন্মদিনে। কিছুদিন আগেই হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটো ধরে মেয়ের ছবিটা চাইলেন। জানালেন গত মাসে সামান্য একটা ভুল বোঝাবুঝির ব্যাপার নিয়ে মেয়েটিকে তিনি এবং তার স্ত্রী খুব বকাবকি করেন। তারপরই বিপর্যয়, মেয়েটি হঠাৎ গলায় দড়ি দেয়। কিন্তু বছর 2 আগে যে ছবি তোলা হয়েছে সেই ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলেন কেন? 2 বছর আগে ছবিটা তুলেছিলাম ঠিকই, তবে ছবি তোলার পর থেকেই হরিবাবু টাকা দেওয়ার ভয়ে আমার সঙ্গে আর দেখা করেনি। আমিও ফটোর নেগেটিভটা ওয়াশ করে রেখে দিয়েছিলাম। এখন মেয়ের স্মৃতি রক্ষা করবার জন্য হরিবাবু ডবল চার্জ দিয়েও ছবি নিতে এসেছিলেন। সম্পূর্ণ টাকাও দিয়ে গিয়েছিলেন, কিন্তু মুশকিল হলো হরিবাবুর কাছ থেকে টাকা নিয়েও নেগেটিভটা আমি কোথাও খুঁজে পাইনি। অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ পেলাম, কিন্তু ওই ফটো তৈরি করতে গিয়ে যত বিপত্তি। ফটোর ভেতর থেকে মেয়েটি আমাকে সাজাতে থাকে, ভয় দেখায়। সেই জন্য নিজের ঘরে ঢোকাও আমি আজকাল বন্ধ করে দিয়েছি। সেই নেগেটিভটা আছে? হ্যাঁ, আছে। দেখি। অবনী নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকে আগুনে পুড়িয়ে ফেললাম। তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ দেখে দরজা বন্ধ করে উপরে এলাম। সারা রাত ঘুম এলো না। এরপরেও অবনীর বাড়িতে আমি দিন 10 ছিলাম, কিন্তু সে রাতের পর থেকে আর কোনো উপদ্রব সে বাড়িতে আর কখনো হয়নি, এখনও না। আমি শঙ্কর পাত্র, কলকাতার একটি স্টেট ব্যাংকের কর্মচারী। বদলি হয়ে উড়িষ্যা পশ্চিমবঙ্গের বর্ডারের কাছে একটি ছোট শহরে চলেছি। সেখানেই কোয়ার্টার ভাড়া নিয়ে থাকবো। শুধু বিপদ একটাই, আমি রাতে একা থাকতে পারি না, সাথে একজন সঙ্গী থাকা চাই। আসলে আমার খুব ভূতের ভয় কিনা। আমি কোয়ার্টারে পৌঁছে একজন চাকরের খোঁজ করতে লাগলাম, যে আমায় রাতেও সঙ্গ দেবে। শেষে অনেক কষ্টে একটা উড়িয়া চাকর জোগাড় হলো। তোমার নাম কি? আগে আমার নাম অভিরাম সাউ বাবু। তা তোমার বাড়ি কোথায়? আগে উড়িষ্যার উলুইপুর গায়ে বাবু। তা বাড়িতে কে কে আছে? আগে আমার দাদা আছে, বৌদি আছে, আর 2টা ভাইপো আছে। তা তোমার বাড়ি যেতে হয় না? ওই আলে কালে যাই বাবু, আমি তো আর সংসার টংসার করিনি। আগে বিয়েখানেক ধান জমি আছে, দাদাই সব দেখাশোনা করে, আমার তেমন প্রয়োজন পড়ে না বাবু। তা তুমি বাড়ি গেলে বদলি দিয়ে যাবে তো? হ্যাঁ নিশ্চয়ই, তবে সে দরকার হবে বলে আমার মনে হয় না বাবু। হলে অবশ্যই আমি বদলি দিয়ে যাব। বদলির কথা কেন উঠলো সেটা বলছি তোমায়, শোনো। আমার সন্ধ্যার পর একা থাকতে ভয় হয়, আর আমার ভূতের ভয় আছে। আমি রান্নার লোক যাকে পেয়েছি সে ঠিকই সন্ধ্যাবেলায় রেঁধে দিয়ে চলে যাবে,
তখন আমার কাছে আরেকজন লোক থাকা চাই। সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না বাবু, ও হয়ে যাবে। আমার নিজের মনে কোনো ভূতের ভয় নেই বাবু। ঠিক আছে অভিরাম, তাহলে তুমি কাজে লেগে যাও। লোকটিকে বেশ ভালোই লাগলো আমার। লোকটার বছর 40-এর কাছাকাছি বয়স হবে, বেশ হাসি খুশি, চালাক চতুর চেহারা। এই কাঞ্চনতলায় আমি সম্পূর্ণ একা মানুষ। দুখানা ঘর সমেত একতলা একটি ছোট বাড়ি পেয়েছি, তাতে আমার চলে যাবে। তবে বাড়ির পরিবেশ নিরিবিলি, তাই একজন চাকর সবসময় থাকা দরকার। আমার ভূতের ভয়টা একটা খাঁটি ভয়। অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটা কাটিয়ে উঠতে পারিনি। অভিরামকে আমার দিনে দিনে বেশ ভালো লাগতে শুরু করলো। এমনি কাজ তো ভালোই করে, খাটতেও পারে খুব, আর সন্ধ্যেবেলায় সে সত্যিই আমাকে সঙ্গ দেয়। আরেকটা জিনিস আমায় বেশ অবাক করলো, সেটা হলো অভিরামের গল্পের স্টক। সে বলে যে সব গল্প সে ছেলেবেলার তার দিদিমার মুখে শুনেছে। উড়িষ্যার অপুরন্ত রূপকথা আর উপকথা। অভিরাম ভূতের গল্প বলার মন্ত্রণাও আমাকে দিয়েছে বহুবার, কিন্তু আমি তাতে অমল দিইনি। আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু, শোনাবো? তা হোক, ও জিনিসটা তুমি বাদ দাও অভিরাম। তা বেশ বাবু, তাই হোক। তবে যদি কোনোদিনও মনে হয় আপনি ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন, তাহলে আমায় বলবেন, তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাবো। দেখবেন কেমন মজার গল্প। তুমি ভূত মানো অভিরাম? আমার আর মানা না মানার কি আছে বাবু? ভূত থাকলে আছে, না থাকলে নেই, ব্যাস পুড়িয়ে গেল। তবে হ্যাঁ, ভূত মানে যে খারাপ লোক হবে আমি তা মানি না। তবে ভালো ভূত হলে খেতে কি। এই ঘটনার 3 মাস পরে এক বর্ষাকালের সকালে অভিরাম আমার কাছে এসে বলল, বাবু একটা কথা ছিল। হ্যাঁ বল। দাদার কাছ থেকে চিঠি পেয়েছি। বেশি বর্ষা হবার ফলে আমাদের ফসলের খুব ক্ষতি হয়েছে। দাদা একলা সামলাতে পারছেন না। আমাকে ওই 3-4 দিনের জন্য ছুটি দিতে পারবেন বাবু? আমি এই অবস্থায় না করতে পারলাম না। কিন্তু তুমি যে যাবে, লোক দিয়ে যাবে তো? নিশ্চয়, খুব ভালো লোক দেব। তবে সে বোধহয় আমার মতো অত কথা বলতে পারবে না। তা হোক, সন্ধেবেলাটা আমাকে একটু সঙ্গ দিতে পারলেই হলো। তা খুব পারবে। আপনি যতক্ষণ না ছুটে যাবেন ও ততক্ষণ আপনার কাছেই থাকবে। অভিরাম চলে গেল। তিন দিন পরে আমি একটা পোস্ট কার্ড পেলাম ভৃত্যের কাছ থেকে। খবর ভালো নয়, আরো 3 দিন লাগবে সামাল দিতে, তারপর অভিরাম ফিরবে। আমি কি আর করব, এদিকে বদলি চাকরটিকে আমার বিশেষ পছন্দ নয়। মুখটা যেন বড় বেশি গোমড়া, যদিও কাজ ভালোই করে। নমস্কার, আকাশবাণী কলকাতা। পরদিন সকালে রেডিওতে খবর শুনে আমি স্তম্ভিত।
আমার চাকরের গাঁ এবং তার চারপাশে বেশ অনেকখানি এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে হাজার হাজার লোক মারা গেছে এবং আরও অনেক বেশি লোক গৃহহীন। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। এই অবস্থায় কি করা উচিত তা আমি স্থির করতে পারলাম না। চিঠি লিখে লাভ নেই, অবিরামও যে লিখবে এমন কোনো ভরসা নেই। অভিরামের বদলি নিতাইও এ ব্যাপারে কিছু সাহায্য করতে পারল না। রাত 10টা পর্যন্ত আমাকে সঙ্গ দিয়েই নিতাই উঠে পড়ল। আমি একা আমার শোবার ঘরে প্রবেশ করলাম। বিছানায় শুয়ে বুঝলাম যে আমার ঘুম আসার সম্ভাবনা খুবই কম। অভিরামের অভাব আমি তীব্রভাবে অনুভব করছি। ক্রমে রাত নিঝুম হয়ে এলো। একটানা ঝিঁঝি ডেকে চলেছে। এবার তার সঙ্গে শিয়ালের ডাক যোগ হলো। হঠাৎ মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। ভূতের ভয়ে শিরদাঁড়া বেয়ে যেন ঢেউ খেলে যাচ্ছে। ওটা কি? পায়ের শব্দ না? ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। বাবু, বাবু, সে কি? এই যে অভিরামের গলা। অভিরাম নাকি? হ্যাঁ বাবু, আমি এসেছি, ফিরে এসেছি। আমার ধরে প্রাণ এলো অভিরাম। দাঁড়া, দরজাটা খুলি। না বাবু, দরজা খুলবেননি। মানে? খুললে কিছু দেখতে পাবেননি। সে কি? আমি অভিরাম বাবু, কিন্তু আসল অভিরাম নই। আমি অভিরামের ভূত। আমায় বন্যায় টেনে নিয়ে গেছে, আমি আর বেঁচে নেই। কি বাবু, শুনলেন আমার কথা? বাবু, তোকে কিভাবে দেখতে পাবো? শুধু একটা ব্যাপার হলে পাবেন। কি? আপনিও যদি ভূত হন। তা সে আর তোকে বলছি কি? তুই ভূত হয়েছিস শুনেই তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। আমার দেহ ওই পড়ে আছে খাটের ওপর, দৃষ্টি ঘরের ছাদের ওপর। দেহে কোনো প্রাণ নেই। তবে চলে আসুন বাবু। এই এলুম বলে আমাকে গল্প শোনাতে পারবি? ভূতের গল্প? কারণ এখন আর ভয় নেই। বাকি মরণটা গল্প শুনে কাটিয়ে দেব। কি বলিস? যা বলেছেন বাবু, যা বলেছেন।